পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে জনগণ বুঝবে না পিআরের দায় দায়িত্ব বা পিআর পদ্ধতির কি হবে সেটির সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বলেছেন আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে বাংলাদেশ অসাম্প্রদায়িক। এদিকে পিআর বুঝি না এই কথা দায়িত্বশীলের হতে পারে না, এটি বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই দিনে ভোট হলে আম ছালা দুটোই যাবে, পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রেখেই গণভোট চায় জামায়াত, বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা চলছে এই অভিযোগ করেছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। এখনো আলোচনায় গণভোট, পিআর আর সব মিলে নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আজকেও কথা বলতে চাই। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার ডান পাশে আছেন সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হারুনুর রশিদ, স্বাগত আপনাকে। সর্বডানে আছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, আপনাকেও স্বাগত জানাই আজকের আলোচনায়। তিনজন রাজনীতিবিদের মন্তব্য দিয়ে শুরু করেছি আলোচনায়। এখনো পিআর গণভোট আছে, আন্দোলন কর্মসূচি চলছে জামায়াত সহ 7টি রাজনৈতিক দলের। তারা 5 দফা দাবিতে আন্দোলন করছেন, তার মধ্যে পিআর আছে, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয় আছে, 15 তারিখে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আবার এই যে আন্দোলন, আরও 2 দিনের কর্মসূচি আছে, কালকে মানববন্ধন কর্মসূচি আছে মহানগরগুলোতে, বিভাগীয় শহরগুলোতে। জনাব হারুনুর রশিদ, আমানুল্লাহ আমানের বক্তব্যটা দিয়ে রেশ ধরেই টানতে চাই, পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা, এরকম চেষ্টা দেখছেন কিনা? ধন্যবাদ আজকে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সহ আলোচক রতন ভাই সহ আমাদের নিউজ 24-এর সারা দেশ বিদেশের দর্শকদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশে এখন নির্বাচনী ট্রেন্ড শুরু হয়ে গেছে, এই ট্রেন্ড থামবে না। এটা আপনার নির্বাচন সম্পূর্ণ হওয়ার মধ্য দিয়েই, আজকেও দেখলাম আপনার প্রফেসর ইউনূস আপনার দেশের বাইরে বলেছে যে নির্বাচনের মধ্যে দিয়ে দেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। সুতরাং নির্বাচন আপনার আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবি থাকবে। তারা আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সময়ও তাদের দাবি দেওয়া নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জামাতে ইসলাম একমাত্র পিআরের দাবি নিয়ে মাঠে কথাবার্তা বলছে, কিন্তু তারা কিন্তু একমাত্র দল যে তারা বাংলাদেশে সবার আগে 300 আসনে প্রার্থী দিয়েছে এবং সেখানে বহু জায়গায় তারা একেবারে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েই তারা কিন্তু প্রচারণা অব্যাহত রেখেছে। তো সুতরাং নির্বাচনের জন্য তাদের পুরো প্রস্তুতি আছে। সুতরাং নির্বাচনকে বানচাল করার যদি ষড়যন্ত্র বা কৌশল করা হয়, তাহলে আমরা যে গত দীর্ঘদিন যাবৎ এই একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। এর পরবর্তীতে যে গণবিস্ফোরণটা হয়েছে, গণবিস্ফোরণের মধ্য দিয়ে যে পরিবর্তনটা এসছে, এই পরিবর্তনের মানুষের আকাঙ্ক্ষা কী, এটা যদি আমরা রাজনীতি করে উপলব্ধি করতে না পারি। পিআর নিয়ে কিন্তু কোনো আন্দোলন হয়নি, গত 15 বছর পিআর নিয়ে কোনো আন্দোলন হয়নি। আর আজকে জামাতের দায়িত্বশীল জায়গা থেকে পিআর বুঝি না আমাদের মানে দায়িত্বশীল ব্যক্তিদেরকে ইঙ্গিত করে বলা হয়, এটা খুব দুঃখজনক। বাংলাদেশের নির্বাচনটা জাতীয় হয়ে যায়, তারপরে জামাত ইসলাম বলুক যে ঠিক আছে আগামী সংসদে থাকার পর একটা পিআর নির্বাচনের জন্য আমরা নির্বাচন করব, কয় % লোক পিআর জন্য ভোট দেয় সেটাও দেখব। আজকে তো তারা যে সমস্ত কথা বলছিল অপপ্রচার, গুজব। তারা বলছে গণভোটে পিআরটা যুক্ত করার জন্য মানুষ রায় দিবে। কেন গণভোট এটা তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। গণভোটে পিআরের যাওয়ার প্রশ্নই আসে না। কারণ আপনি যে বিষয়ে নোট অফ ডিসেন্ট বাংলাদেশের বৃহত্তম দল দিয়ে রাখছে, সেটা আপনি পিআরে গণভোটের মধ্যে যাবেন কেন? আপনি বলতে পারেন যে ঠিক আছে আগামী দিনে জাতীয় সংসদ গঠিত হোক, তারপরে সেই সময় একটা নির্বাচন করেন, গণভোটের আয়োজন করেন, জনমত যাচাই করে দেখেন যে কয় % মানুষ। কারণ এখানে কিন্তু মানুষের অধিকারও ক্ষুণ্ণ হবে। তার কারণ আপনি স্থানীয় নির্বাচনগুলো, আপনি পিআর আজকে চাচ্ছেন জাতীয় সংসদের নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আপনার ইউনিয়ন পরিষদের ভোট বলেন, একটা মেম্বারের ভোট 8, 9 জন 10 জন প্রার্থী হয় একটা ওয়ার্ডে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনেক কজন প্রার্থী থাকে এবং সেখানে
দেখা যাচ্ছে যে আপনার 10 জন প্রার্থীর মধ্যে একটা ইউনিয়নে 15,000 20,000 ভোট, 1-1,500 ভোটে একজন চেয়ারম্যান নির্বাচিত হয়, কারণ ওই ভোটটা টোটাল ভোটটা 8-9-10 ভাগে বিভক্ত হয়। তো সুতরাং যে 1,500-2,000 ভোটে বিভক্ত হচ্ছে সেই কিন্তু গোটা ইউনিয়ন পরিষদের আপনার জনগণের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে। তো সুতরাং এখানে আপনি পিআর সিস্টেম নিয়ে আসবেন, সে বিষয়ে তো জনমত তৈরি করতে হবে, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে বোঝাতে হবে কি জন্য যাচ্ছে, এখানে কি অন্য কিচ্ছু না। তাহলে জামাত গত 71 সালে তাদের ভূমিকার কারণে আপনার নিষিদ্ধ হওয়ার পর তারপরে জিয়াউর রহমান এসে যখন বহুদলীয় গণতান্ত্রিক যাত্রা শুরু করলো, জামাতকে রাজনীতি করার সুযোগ দিল এবং জামাত সর্বপ্রথম আপনার 86 সালে এরশাদের অধীনে যখন আমরা নির্বাচন বর্জন করলাম, আন্দোলন সংগ্রাম করতে করতে যখন সবাই আমরা বললাম যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, জাতীয় মুনাফিক, দেখা গেল যে আমাদের আন্দোলন সংগ্রামের পিঠে ছুরিকাঘাত করে নির্বাচনে চলে গেল এবং নির্বাচনে যে কয়টা সিট পেয়েছিল। তারপরে আবার আপনার 91 সালে এসে আপনার নির্বাচন করলো, নির্বাচনের সময় যে কয়টা সিট পেয়েছে বিএনপিকে সরকার গঠনের সময় সহযোগিতা দিল, আবার 3 বছর যেতে না যেতেই আবার ওই পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে একসাথে আন্দোলন শুরু করলো, তত্ত্বাবধায়ক আন্দোলন। তার ফলশ্রুতিতে কি হলো, আপনার পরবর্তী যখন জামাত 96 সালে নির্বাচন করলো 3টে সিট, 18 থেকে 3টে সিটে নেমে আসলো। সুতরাং জামাত খুব ভালোভাবে জানে যে তাদের সারা বাংলাদেশে এই 85 বছর যাবত তাদের রাজনৈতিক দলের জনসমর্থন কেমন, তারা কোন নির্বাচনী এলাকায় কোন এলাকায় কত % ভোট তাদের, তারা খুব ভালো মতো জানে। পিআর নিয়ে এই সমস্ত কথা বলতে অন্য কোনো কারণ না, যে পিআর নিয়ে কথা বলার কারণ হচ্ছে যে জাতীয় নির্বাচন হলে অনিশ্চিত তারা কয়টা সিট পাবে, এ ব্যাপারে তারাও নিশ্চিত না, 2টা সিট পাবে না 5টা সিট পাবে না 20টা সিট পাবে, তারা নিজেরাও মানে এর আগে তো জোটের ভোট করেছে, ইন্ডিভিজুয়াল ভোট হয়েছে একবারই 91 সালে। সেইখানে আমাদের বিএনপিও তখন অগোছালো অবস্থায় ছিল, আমরা একটা দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম। সামনে নির্বাচন হলে ওরা পিআরের জন্য দাবি করার প্রধানতম কারণ যে ওদের যে পার্সেন্টেজ ভোটটা কাস্ট হবে সেই পার্সেন্টেজের একটু কিছু বাড়বে, তো সে কারণেই তারা এই পিআরের দোয়া তুলেছে। পিআরের মধ্য দিয়ে আপনি দেখেন বাংলাদেশের নির্বাচন হয় প্রতীক এবং ব্যক্তির, এটা সারা দেশে স্বীকৃত। বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রার্থী একটা নির্বাচনী এলাকায়, এবং আপনাকে সংবিধান তো সংশোধনে যেতে হবে। আপনি সংবিধান সংশোধনে যেতে গেলে আপনি গণভোট করবেন, গণভোট তো এখন সংবিধানে নাই, বর্তমান সংবিধান অনুযায়ী সরকার ওত নিয়েছে, ঠিক আছে না, বর্তমান উপদেষ্টা পরিষদ একেবারে সংবিধান অনুযায়ী ওত নিয়েছে। গণভোট করার ক্ষেত্রে বিএনপি একমত ছিল না, তাহলে গণভোটের অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলো যখন একটা রাজনৈতিক দলিলে স্বাক্ষর করছি, একমত হচ্ছি যে আমরা এই জিনিসগুলোর ব্যাপারে ঐক্যমত পোষণ করলাম, যেটা ঐক্যমত কমিশনের মাধ্যমে হতে যাচ্ছে। আলটিমেটলি আপনাকে এই সামনে নির্বাচন, কারণ বর্তমান সংবিধানের নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো প্রভিশন নেই, আপনার সংসদ ভেঙে গেলে আপনার কিভাবে নির্বাচন হবে সেটা বলা আছে। তাহলে আপনাকে সবগুলোই কিন্তু আপনাকে 18 মাস পরে নির্বাচনের কোনো বিধান নাই, তাহলে আপনাকে সবগুলোই কিন্তু আগামী জাতীয় সংসদে মেজরিটি যারা পাবে সংখ্যাগরিষ্ঠ দলকে এই সবগুলোই কিন্তু আপনার বৈধতার পথে আনতে হবে, গণভোটকেও আনতে হবে। তো আপনি গণভোট এখন করতে যাচ্ছেন, গণভোট তো বৈধতার প্রশ্ন আসছে, সংখ্যাগরিষ্ঠতা কে পাবে, আপনি কিভাবে গণভোটের আপনি বৈধতা নিয়ে আসবেন, এই জিনিসগুলো আইনি ব্যাখ্যার প্রয়োজন আছে। আমি যদিও সংবিধান বিশেষজ্ঞ না, আমি যতটুকু সংবিধান সম্পর্কে পড়া করি যে এটা খুবই স্পষ্ট, এটা খুবই স্পষ্ট। গণভোটের ক্ষেত্রে যেহেতু চাচ্ছে যে বিএনপি চায় যে একটা নির্বাচন, একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক, এখন এই গণভোটকে কেন্দ্র করে যদি আমরা নির্বাচন অংশগ্রহণ করতে সব না চাই, যে কারণে গণভোটের ব্যাপারে একমত হয়েছে। তারপরে গণভোটের ব্যাপারে একমত হলেও দেখেন আমরা বলছি যে গণভোটটা একই দিনে অনুষ্ঠিত, কারণ একই দিনে এখন আবার বলছে যে না এটাকে আগিয়ে নিয়ে আসা হোক। আসলে এগুলো আমি মনে করি একটা পেঁচানো ছাড়া অন্য কোনো কাজ না। কারণ আপনি যদি গণভোটটা আগে করেন এই জিনিসগুলো তো আপনার ব্যাখ্যা দিতে হবে। যদি ভোটের পার্সেন্টেজ 10% হয় উপস্থিতির হার, আপনি তো এখানে বিগত যে 3টা গণভোট অনুষ্ঠিত হয়েছে আমাদের দেশে, সেখানে ছিল 98% কাস্টিং হ্যাঁ, পক্ষে ছিল প্রায় 88%, শেষটা ছিল 35, তারপরে শেষেরটা ছিল 35%, সেটা সাংবিধানিক কোশ্চিনে ভোট ছিল। তো সেখানে সব দল সেটাতে একমত ছিল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আপনার ফার্মে যাবে। তো সেইখানে আপনি এই গণভোটে এখানে আপনি আয়োজন করবেন আগে, যদি ভোটের পার্সেন্টেজে একদম ন্যূনতম পর্যায়ে থাকে, তাহলে এগুলো নিয়ে তো প্রশ্ন আসবে যে আজকে এই জনমতের ক্ষেত্রে এই গণভোটের কতটুকু বৈধতা আছে, গুরুত্ব আছে, যেখানে একটা সিংহভাগ মানে
90% বা 80% আপনার ভোটারই অনুপস্থিত থাকলো। যদিও গণভোটের ক্ষেত্রে এটা কোনো আইন নাই যে আপনার এখানে কত % হওয়া লাগবে, তারপর দেখলেন তো গণমাধ্যমে আলোচনা শুরু হবে। আপনি বিভিন্ন এতে আলোচনা শুরু হবে, আমরা যেখানে আলোচনা করছেন, আলোচনা তো তখন এই ওপেন খোলামেলা আলোচনা হবে। এই বিষয়গুলো ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। মূলত আমাদের এখন সবচেয়ে যেটা জরুরি প্রয়োজন, দেশে একটা স্থবির অবস্থা বিরাজ করছে, দেশে বিনিয়োগ নাই, দেশে কর্মসংস্থান নাই, দেশে সত্যিকার অর্থেই এই পরিবর্তনের পর মানুষ যেটা চেয়েছে, যে আকাঙ্ক্ষা, যেটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে সরকার গঠিত হোক যত দ্রুত সম্ভব। আপনি ইউনিয়ন পরিষদ কোনো ফাংশন করছে না সেভাবে, তার অধিকাংশ ইউনিয়ন পরিষদের মেম্বাররা ছিল সব নৌকার, স্থানীয় সরকার কোনো ফাংশন করছে না। তাহলে আপনাকে এরকম একটা স্থবির অবস্থার মধ্যে আপনি কতদিন চলবেন? তো যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্র উত্তরণের পথে নিয়ে যাওয়া দরকার। আর এটার জন্য সময় আছে তো, আপনি ভবিষ্যতে এটা নিয়ে আন্দোলন করেন, ভবিষ্যতে এটা নিয়ে জনমত তৈরি করেন, ভবিষ্যতে এটা দাবি দেওয়া অব্যাহত রাখেন, আপনি আপনার অন্যান্য রাজনৈতিক দলের শক্তি বৃদ্ধি করেন, তখন দেখা যাবে। কিন্তু এই অবস্থায় তো আপনি সংবিধান সংশোধনের দায়িত্ব কে নিবে? ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। জনাব রাজিকুজ্জামান রতন, পিআর প্রসঙ্গে প্রথম কথা বলছিলাম, তিনি বলছেন যে যারা পিআর এর দাবি করছে তারা মূলত টার্গেট হচ্ছে আসন, কিছু আসন বাড়ানো, এবং তারা সবার আগে নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রচারণাও শুরু করে দিয়েছে। আর গণভোট বা এই বিষয়গুলো এটি শুধুই পেঁচানো, এমনটি কিন্তু উনি বলেছেন যে খামোখা। আপনার কাছে জানতে চাই, আসলে আপনি কি কোনো ষড়যন্ত্র দেখেন এই জায়গায়, যেখানে না এটা আসলে আপনার কাছেও মনে হচ্ছে যে শুধু এই ধরনের ধোয়া তোলা হচ্ছে পিআরের? আমি ঠিক ষড়যন্ত্র কথাটা সবসময় ব্যবহার করতে চাই না। প্রত্যেকটা রাজনৈতিক দল তার একটা টার্গেট থাকে, সেই টার্গেট অনুযায়ী তারা কখনো দাবি উত্থাপন করে, কখনো জনমত সংগঠিত করে, কখনো হয়তো প্রতিপক্ষকে তারা মোকাবেলা করে। তার ফলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতো করে কাজ করছে, ফলে এটাকে আমি ষড়যন্ত্র বলবো না, এটা বলবো তাদের রাজনৈতিক ভাবনা। কিন্তু রাজনৈতিক ভাবনার সঙ্গে কখনো আবার তাদের কর্মকাণ্ডের একটু অসঙ্গতিও দেখা যায়। যে যারা বলছেন যে পিআর ছাড়া অন্য কোনো নির্বাচন মানি না, তারা কিন্তু ইতিমধ্যে সারা দেশে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যে পিআরের কথা যখন আমরা বলেছিলাম, আমরা সিপিপি বা বাসদ মিলে সেই 13 নির্বাচনের পরে, তখন এরা কেউ কিন্তু পিআরের কথা বলেনি। তো হঠাৎ করে পিআরটা তাদের কাছে এত জনপ্রিয় হয়ে গেল, আমরা একটু অবাক হয়ে গেলাম। কারণ আমরা পৃথিবীতে 90টা দেশে পিআর পদ্ধতি আছে, তার মধ্যে কোনো দেশে ওপেন পিআর, কোনো ক্ষেত্রে ক্লোজ পিআর, কোনো ক্ষেত্রে একদম মিক্সড পিআর এরকম আছে, সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করেছি। এখন সেটা তো বাস্তবায়ন করতে গেলে তো সংসদে, মানে আমাদের সংবিধানটা সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করতে হবে, কারণ সংবিধানে বলা আছে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে, আর পিআর তো প্রত্যক্ষ ভোট না। তাহলে আমরা এই জন্য বলেছিলাম নির্বাচনটা হোক, নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচনে বিজয়ী হয়ে আসবেন আমরা তাদের চেষ্টা করব তাদের সঙ্গে কথাবার্তা বলে, যাতে সংবিধানে পিআরটাকে অন্তর্ভুক্ত করা হয়। এখন যদি প্রশ্নটা এরকম হয় যে পিআর ছাড়া নির্বাচন হবে না, পিআর ছাড়া নির্বাচন করতে দেব না, পিআর ছাড়া আমরা নির্বাচন করব না এবং কাউকেও করতে দেব না, তখন একটু প্রশ্নটা আসে, তাহলে পিআরটা কি প্রধান নাকি নির্বাচনটা করা না করাটা প্রধান? যদি নির্বাচনটা করে তাহলে কারা মনে করেন যে তাদের একটু সুবিধা হবে, আর নির্বাচনটা না হলে কাদের সুবিধা হবে? প্রশ্নটা যদি আমি পলিটিক্স অফ কনভেনিয়েন্স বলি, আমরা তো বক্তব্য দেওয়ার সময় বলছে যে তারাই সবার আগে নির্বাচনের প্রস্তুতি, তারাই হচ্ছে মিটিং মিছিল সবার আগে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, আবার আমরা তাদের দিকে ইঙ্গিত করছি যে তারাই চায় না নির্বাচনটা হোক। এখানে আসলে এখানে হচ্ছে মিস্টেরিয়াস থিং, যে যদি ধরে রেখেছে পিআরের কথা বলে কিংবা অন্য কিছু বলে যদি সময়টাকে একটু প্রলম্বিত করা যায়, যতখানি সময় প্রলম্বিত করা যায় ততটুকু লাভ। কীরকম লাভ মানে, ইতিমধ্যে ধরুন পুলিশ প্রশাসন তারা তো ঠিক আগের মতন ফাংশন করছে না বলে সবাই বলছেন। দেশটা কি চলছে না? চলছে। তো দেশটা চলতে গেলে দেশের তো অনেকগুলো বিষয় লাগে। আমরা তো একবার হিসাব করে দেখেছিলাম যে বাংলাদেশের যে যতগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাংলাদেশের যতগুলো ব্যাংক, বিমা, এই সমস্ত প্রতিষ্ঠান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, সব মিলে প্রায় 1300-র উপরে পদ আছে, যেগুলো নানাভাবে পলিটিক্যাল প্রাইজ পোস্টিংয়ের মতো। এই পলিটিক্যাল প্রাইজ পোস্টিংগুলো কিন্তু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয় তারা তাদের লোককে যেমন
সেখানে নিয়োগ করে বা বসিয়ে দেয়। এখন এই সময় কিন্তু কেউ কেউ এখানে তাদের একটা বিরাট অংশটা নিচ্ছে, তার ফলে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন হ্যাঁ কারা কি পরিমাণ নিয়েছে হ্যাঁ মাহফুজ আলমের কথার মধ্যে দিয়ে দুটো জিনিস বেরিয়ে প্রকাশ হয়েছে আর কি, দুটো জিনিস বেরিয়ে আসছে। একটা হলো মাহফুজ আলমরা তাদের নিজের নীতিতে অটল তারা সহযোগিতা করেছে, হ্যাঁ নিজের নীতিতে অটল থাকতে পারেননি। তারা তো স্লোগান দিয়েছিলেন না মেধা না কোটা, তারাও তো কোটা বন্টনের চেষ্টা করলেন। আবার এখন আবার একটু হাহাকারও করছেন যে ওনারা তো নিয়েছেন। ফলে আমরা মনে করলাম যে আসলে সব জায়গায় এরকম একটা পরিস্থিতি হলে হয় কি, মানুষের মধ্যে রাজনীতির যে একটা নীতির প্রশ্ন থাকে, রাজনীতিতে একটা গণতান্ত্রিক সংস্কৃতির প্রশ্ন থাকে, মার খাচ্ছে কিন্তু সেই জায়গাটা। আমাদের এখন রাজনীতিতে নীতি এবং সংস্কৃতির চাইতে রাজনীতিতে কৌশল এবং সুবিধাটা প্রধান হয়ে যাচ্ছে। কোন কৌশলটা এবং কোন ধরনের সুবিধাটা আমরা নেব, যে কারণে একটা কথা এরকম আসছে না, কাউকে কাউকে হাট বাজার এবং কি বলে দোকানপাট, টার্মিনাল এগুলো দখল করতে দিয়ে কেউ কেউ আবার ব্যাংক এবং বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নিচ্ছে। এই বিষয়গুলো কথা এসছে। তার মানে দেখুন, রাজনীতিতে জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের অর্থনৈতিক স্বার্থ, দেশের ভাবমূর্তি, সমাজ জীবনের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, এগুলো সব হারিয়ে গেল। হারিয়ে গিয়ে এখন কি দাঁড়ালো, প্রথম শুরু হলো মব সংস্কৃতি, যেটা পুরোটা গণতন্ত্রের এগেনস্টে। মানে আপনি একটা কথা বলতে পারবেন না, আমি আপনাকে একটা মানে আখ্যা দিয়ে আপনি হামলা করে দিতে পারি, অথবা আপনার 20 বছরের সাংবাদিকতা জীবন আমি 2 মিনিটের একটা স্ট্যাটাস দিয়ে আমি আপনাকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারি, এবং কেউ যাচাই করেও দেখবে না এটা কি ব্যক্তিগত বিদ্বেষ থেকে করলাম নাকি এর মধ্যে কোনো সত্যিকার কোনো বিষয় আছে। তো এগুলো হয়েছে কি, অভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রকে যদি একটা নিয়মে পরিচালিত করতে হয়, অভ্যুত্থানের পরেই দ্রুত একটা নির্বাচনে যেতে হয়। নির্বাচনে গেলে তখন মানুষের যে আকাঙ্ক্ষাটা, সেটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে তখন সেটা প্রকাশিত হয়। তার আগে হয় কি, একটা ক্যাওয়েটিক সিচুয়েশন থাকে। অভ্যুত্থান যেহেতু আগের সমস্ত শৃঙ্খলাগুলোকে ভেঙে দেয়, অভ্যুত্থান যেহেতু আগের যে রাজনৈতিক যে ব্যবস্থাপনা সেটাকে ভেঙে দেয়, তার পুরনো ব্যবস্থা ভেঙে গেছে, নতুন ব্যবস্থা এখনো তৈরি হয় নাই। মাঝখানের যে একটা মানে অবস্থাটা, এটা কিন্তু খুবই ক্ষতিকারক, দুই দিক থেকে ক্ষতিকারক। একদিক হলো এর মধ্যে সুযোগ সন্ধানীরা তাদের সমস্ত সুযোগগুলো নিয়ে নেয়, আর আরেক দিকে এই সময়টার মধ্যে হতাশার একটা জায়গা তৈরি হয় যে আশায় অভ্যুত্থান করলাম সে আশা তো বাস্তবায়ন হলো না। ফলে হতাশাটাও একটা জাতির জন্য ক্ষতিকারক, আর এই সুবিধাবাদীটাও একটা জাতির জন্য ভয়ঙ্কর বিপদ। আমরা এই জন্য বলেছিলাম যে অভ্যুত্থানের পরে নির্বাচনটা যেন হয়, যাতে যারাই আসুক তারা একটা দায়িত্বপূর্ণ আচরণ করে, তাদের একটা জবাবদিহির জায়গা থাকে। আর আমাদের এখানে এমপি কথাটার এখন নতুন একটা মানে দাঁড় করানো দরকার মনে হয়। এমপি মানে কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের চাইতে বলতে হবে এমপি মানে হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার, মানে ম্যাজিকের মতন ক্ষমতা তৈরি হয়েছে এমপি হলে। এমপি হওয়ার সাথে সাথে গাড়ি বাড়ি সুযোগ সুবিধা এবং অনৈতিক সুবিধা, মানে এই সুবিধাগুলো কিন্তু নৈতিক সুবিধা না, নৈতিক সুবিধা তো সরকার তাকে একটা ভাতা দেয়, সবই হচ্ছে অনৈতিক সুবিধার জায়গা। এই অনৈতিক সুবিধাটা দারুণ মানে প্রলোভন আছে আমাদের এখানে, কর্তৃত্বের আইনসঙ্গত ব্যাপার, এবং এটা বাংলাদেশের দীর্ঘ সময় ধরে চর্চা হয়ে আসছে। ফলে এগুলোকেও যে আমরা একটু জবাবদিহিতার জায়গায় নিয়ে আসবো। অভ্যুত্থান তো এই জায়গাগুলোতে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছিল যে আর কখনো যেন এরকম ম্যাজিক্যাল পাওয়ারের অধিকারী কেউ না হয়, বরঞ্চ সুপারিশ করলে চাকরি হয়ে যাবে এরকম যেন না হয়। ফলে আমরা চেয়েছিলাম যে সেই দিকে দেশটা যাক, কিন্তু সেই দেশে যত ডিলে হচ্ছে, এই ডিলে ইজ ডেঞ্জারাস ফর ডেমোক্রেসি, আমরা যদি এরকম বলি, তো সেই জায়গাটা হয়ে গেছে। এখন দেখুন কত রকমের কথা, এবং কোনো কথার পিছনে আপনার যুক্তি তেমন নাই, সব কথার পিছনে শক্তি আছে। এটা করতে দেব না, এটা হওয়া যাবে না, এটা মানব না, এমনকি কেউ কেউ তো কলিজা ছিঁড়ে ফেলার মতন হুমকিও এখন রাস্তাঘাটে দিয়ে দিচ্ছেন। তাহলে এগুলো কি মানে তৈরি করে? এগুলো মানে তৈরি করে যে আমরা মানে সংস্কৃতি যুক্তি যেগুলোর মানে একটা প্রকাশ দেখতে চেয়েছিলাম, আমরা দেখতে চেয়েছিলাম যে মানুষ তার মর্যাদা নিয়ে বাঁচবে, শ্রদ্ধাবোধ থাকবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে। একটা ফ্যাসিস্টিক আচরণ করেছিল 15 বছর যে দলটা, সেই রকম আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে না। এখন দেখি প্রত্যেকেই ভিতরে ভিতরে ছোট ছোট একটু করে ফ্যাসিস্ট লালন করছি। মানে আমার কথার সঙ্গে না মিললেই আপনাকে হয় আমি দোসর বানিয়ে ফেলবো, অথবা আপনাকে অতীত নিয়ে টানাটানি করব, অথবা আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দেবো যে আপনি তখন পালানোর পথ পাবেন না। এমনকি আমাদের উপদেষ্টাদের সম্পর্কে এখন কথা আসছে যে তারাও এখন সেফ এক্সিট খুঁজছে, কারো এক্সিস্টেন্সের সমস্যা, কারো এক্সিটের সমস্যা। সেফ এক্সিট নিয়ে বিরতির পর কথা বলতে চাই।
এই প্রসঙ্গটা রেখে দিলাম। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে সেটি নিয়ে কথা বলবো। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ। বিরতির আগে জনাব রাজিকুজ্জামান রতন ভাই প্রসঙ্গ এনেছিলেন সেফ এক্সিটের, যেটি নিয়ে বেশ আলোচনা চলছে রাজনীতিতে। রতন ভাইয়ের আনা প্রসঙ্গে প্রশ্ন করতে চাই হারুন ভাইকে, সেটি হচ্ছে সেফ এক্সিট নিয়ে এত কথা হচ্ছে কেন, বা সেফ এক্সিট কেন দরকার? সেফ এক্সিট কারা বলেছে? সেফ এক্সিট যারা আপনার কিংস পার্টি বলে আমরা পরিচিত বলছি, তারা সেফ এক্সিট। কেন সেফ এক্সিটের প্রশ্ন আসবে? কারণ এরা তো ক্ষমতা দখলকারী না। সেফ এক্সিটটা কারা চাই? আপনার যখন একটা ক্ষমতা দখলদার বাহিনী 1/11-এর সময় যেমন সেফ এক্সিটের প্রশ্ন ছিল, ঠিক আছে না? আপনার এরশাদের সময় সেফ এক্সিটের প্রশ্ন ছিল, কিন্তু এরশাদ রাজনৈতিক দল গঠন করেছে, করে সেটাকে সে কন্টিনিউ করেছে। এখন এদেরকে আপনার সেফ এক্সিটের প্রশ্ন আসবে কেন? আপনাদের মতামতের ভিত্তিতে এরা তো অন্তর্বর্তীকালীন সরকার একটা ক্রাইসিস মুভমেন্ট, একটা সংকটময় সময় দায়িত্ব পালন করছে। শুধু এদেরকে সেফ এক্সিটের প্রশ্ন নিয়ে আসবে কেন? হ্যাঁ, এদের আমলনামা কার কি ভবিষ্যতে সেগুলো নিয়ে আলোচনা হবে, ভবিষ্যতে সেগুলো নিয়ে আপনার প্রশ্ন আসবে, সেটা ভিন্ন ভিন্ন ইস্যু। তার কারণ আপনার কোনো কিছুই তো আপনার মানে আর বাইরে থাকে না। আপনি যদি আজকে একটা নির্বাচিত সরকারও যারা মন্ত্রী এমপি হচ্ছে তাদেরকে যেমন আলোচনা হচ্ছে, ঠিক এক্স্যাক্ট আজকে যারা উপদেষ্টাদের মধ্যে কেউ খুব ভালো পারফর্ম করছে, কেউ করছে না, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, অনেকে আখের গোছানোর কথা বলছে, কাজই করছেন না, বা অনেকে কাজই হচ্ছে না, এরকম কিছু বিষয় আছে। সুতরাং এদেরকে সেফ এক্সিস্টের প্রশ্নই আসে না। এরা কেন সেফ এক্সিস্টের? যে অভিযোগটা করেছে এটা আমি মনে করি অপরিপক্ক একটা বক্তব্য দিয়েছে, এবং সুনির্দিষ্টভাবে তাদের বলা উচিত ছিল যে কারা আখের গোছাচ্ছে, কারা আপনার বিভিন্ন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত, সেরকম কোনো কিন্তু একটা সুনির্দিষ্ট নির্বাচনটাই নরমাল এক্সিট। আপনি না, অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে তো আপনি এদেরকে আমাদেরকে বৈধতা দিতে হবে, আমাদেরকে বৈধতা দিতে হবে। যারা আমরা পার্লামেন্টে যাব, পার্লামেন্টে মেজরিটি থাকবে, তাদেরকে বোঝা দিতে হবে। আর তাদের কর্মকাণ্ডের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা আপনার রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে, সেগুলো তাদের দায়িত্বের জায়গা থেকে তারা করবে। আপনার সেফ এক্সিটের এখন যে প্রসঙ্গ সামনে আসছে, এটাকে আপনার অহেতুক এবং শুধু বিতর্ক তৈরি করা হচ্ছে। এটা ধন্যবাদ আপনাকে রাজিকুজ্জামান রতন ভাই, আপনাকে থামিয়েছিলাম। বলুন। দুটো জিনিস, যে কেন সেফ এক্সিটের প্রশ্নটা উঠলো। জি, তার মানে অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষাটা যে উচ্চ স্তরে উঠেছিল, এক বছরে সেটা কি নেমে গেল কেন? যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ কথা বলেছিল, যে দমন পীড়নের বিরুদ্ধে মানুষ কথা বলেছিল, এবং যে দুঃশাসনের বিরুদ্ধে মানুষ কথা বলেছিল, তাহলে সেগুলো কি আবার নানা ফর্মে কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে বলে জনগণের ক্ষোভ তাদের উপরে আছে? তো এক্ষেত্রে দুর্নীতির নানা কথা কিন্তু নানাভাবে বাইরে আছে। এর কতটা সত্য কতটা মিথ্যা এটা প্রমাণ করার দায়িত্ব সরকারে যারা আছেন তাদের, কিন্তু জনমনে এই বিষয়গুলো আছে। এবং কেউ কেউ নিজেরাও স্বীকার করেছেন যে আপনার গাড়িটা কোথায় পেলেন, বলে একজন ব্যবসায়ী আমাকে দিয়েছেন। আচ্ছা, ব্যবসায়ী এখন গাড়ি দিলেই কি নিতে পারা যায়? এরকম কথাও তো আমরা শুনেছি। আচ্ছা, তাহলে এই যে দুর্নীতিটাই হয়তো তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। দুই নম্বর হচ্ছে, যেভাবে আওয়ামী লীগের সময় ইনডিসক্রিমিনেট কেস ফাইল করা হয়েছিল, এখনও সেই রকম কেস ফাইল করার ব্যাপার আছে। ফলে সেখান থেকে একটা ভয় হতে পারে যে ক্ষমতার ছায়াটা না থাকলে তারাও বোধহয় এইরকম মামলার মধ্যে পড়ে যাবেন, এবং সেটা মিথ্যা মামলা হোক আর সত্য মামলা হোক, মামলার মধ্যে তারা পড়ে যাবেন। ফলে এটা একটা বিষয়। ফলে যারা এই ক্ষমতার সঙ্গে যুক্ত, দুর্নীতি কারা করতে পারেন? যারা ক্ষমতার সঙ্গে যুক্ত আছেন তারাই। মামলায় হয়রানি করতে পারেন কারা? যারা ক্ষমতার সঙ্গে যুক্ত। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতার সঙ্গে যারা যুক্ত তারাই তাহলে এক্ষেত্রে এটা ফলে কেন এবং কারা, এই দুটো যদি দেখি কিভাবে হতে পারে, এর মধ্যে একটা বিরাট অংশ আছে যে এটা জনমনে কথা আছে যে আমাদের উপদেষ্টাদের এবং নানা দায়িত্বশীল পদে যারা আছেন তাদের বেশিরভাগই কিন্তু বিদেশি পাসপোর্ট হোল্ডার। ফলে তারা তো এমনিই বিদেশে চলে যাবেন, ফলে তাদের আর সেফ এক্সিট লাগবে না, তাদের এক্সিট হলেই তো বিদেশে চলে যাওয়া হবে। কিন্তু বিদেশে গেলেও যে ক্ষোভ বিক্ষোভটা আছে, বাইরে গিয়েও কি তার বহিঃপ্রকাশ হবে এবং সেগুলো তাদের ফেস করতে হবে? এই জন্য আবার কেউ কেউ বলেছেন যে না, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই। এই যে কথাগুলো, কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার পেছনে উদ্দেশ্য কি? আতঙ্ক নাকি সতর্ক করা? একটা আতঙ্ক ছড়িয়ে রাখা, অথবা সতর্ক করে তাদেরকে কাজে রাখা, অথবা এটা হতে পারে কি যে এই কথার চাপে যারা বলছেন তাদের মত মতো অথবা তাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে বাধ্য করা। এটাও কি বার্গেনিং ইস্যু হতে পারে? কারণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে যারা ক্ষমতায় আসবেন, বিজয়ী হয়ে ক্ষমতায় আসবেন, তাদের উপরই দায়িত্ব পড়ে যাবে অভ্যুত্থান থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত এই সময়টাকে আইনগত বৈধতা দেওয়া।
ফলে এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এর মধ্যে তো কোনো জটিলতা হওয়ার কথা না। কিন্তু জটিলতা দেখুন, ঐক্যমত্য কমিশন ছিল ঐক্যমত করার জন্য, কিন্তু আমরা দেখলাম যে নানা ধরনের মত নিয়ে এসে সেখানে বরঞ্চ মতভিন্নতা তৈরি করার একটা চেষ্টা হয়েছে। আর একটা কি, জটিল জিনিসকে সরল করার একটা দায়িত্ব ছিল, কিন্তু আমরা দেখলাম অনেক সরল জিনিস, একটা সহজ নির্বাচন হওয়ার কথা ছিল, সেটাকে কত জটিল করে তুলে ফেলা হয়েছে। এখান থেকে কিন্তু শুধু ডিলে না, এখানে কিন্তু নানা ফর্মে ডাইলেমাও তৈরি করা হয়েছে। ডাইলেমা কি, ইলেকশন হবে কি? যেমন উপদেষ্টা বলছেন নির্বাচন অবশ্যই হবে, কিন্তু মানুষ বলে হবে তো। তার মানে যত জোরের সঙ্গেই তিনি বলেন, মানুষের সন্দেহটা যায় না। কেন সন্দেহ যায় না? কারণ কেউ না কেউ তাকে আবার বলেছে তাকে 50 বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায়। তো 50 বছর ক্ষমতায় দেখতে চায়, মানুষের চাওয়ার তো কোনো সীমা নাই। এখন যার বয়স 82 বছর বা 85 বছর, 50 বছর পরে তার তো হবে 135 বছর। তো 135 বছর কি ফিজিক্যালি কারো এক্সিস্ট করা সম্ভব? কিন্তু মানুষের চাওয়ার তো সীমা নাই। এই যে মানুষ যে চাইলো, আর সেই চাওয়াটা যে আমি বললাম, মানুষ বলবে আপনারও মনের মধ্যে কি সেইরকম কোনো আশা উকি দেয় কি? ফলে এগুলো নানা ধরনের গসিপ হয়। একটা জিনিস খেয়াল করবেন, রাজনীতিতে ব্যঙ্গ বিদ্রুপ তখন হয় যখন প্রকাশ্যে কথা বলা মুশকিল হয়। রাজনীতিতে স্যাটায়ারটা তখনই হয়, পাশ কাটিয়ে কথা বলার পরিস্থিতি তখনই হয় যখন মানুষ একটা ঝুঁকির মধ্যে থাকে। আবার রাজনীতিতে সন্দেহটা তখনই বাড়ে যখন দেখে যে আপনি যা বলছেন তা করছেন না, আর যা করছেন তা ঠিক মতো বলছেন না, তখনই সন্দেহ, যেটাই করে সেটাই সন্দেহ করে। ফলে এই পরিস্থিতিটা কিন্তু সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। ফলে নির্বাচনই হচ্ছে অন্তত আপাত সমাধান। কিন্তু আমরা মনে করি ব্যবস্থা যদি একই থাকে, যেমন একটা ছোট্ট কথা বলি, 2024 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী কোটিপতির সংখ্যা ছিল 1,17,000। 2025 সালের জুন মাসে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী কোটিপতির সংখ্যা হচ্ছে 1,27,000। তো দেশের এত অরাজক পরিস্থিতি, এত অর্থনৈতিক টানাপোড়েন, মানে কলকারখানা ফেলে নাকি সব চলে গেছে, তারপরেও 10,300 নতুন কোটিপতি জন্মালো কেমন করে? তার মানে চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থনৈতিক প্রক্রিয়াটা একই রকম আছে। তাহলে অর্থনৈতিক প্রক্রিয়া যদি একই থাকে, তাহলে মানুষের আশাটাও পূরণ হয়নি, মানুষের ক্ষোভটাও আছে। আজকেও দেখুন সবজি কাঁচা বাজারের দাম কত, তেলের দাম আবার একটু বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ানোর কথাবার্তা শোনা হচ্ছে। বাংলাদেশের প্রধানতম বন্দর চট্টগ্রাম বন্দরের 3টা টার্মিনাল 3টাই ডিসেম্বরের মধ্যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। এগুলো কোনোটাই কি অভ্যুত্থানের আমাদের দাবি ছিল? মাসুল কার্যকর হচ্ছে, হ্যাঁ, এবং বিদেশিদের হাতে দিতে না দিতেই বর্ধিত মাসুল কার্যকর শুরু হয়ে গেল। এটার কোনোটাই কিন্তু অভ্যুত্থান চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ? এর কোনোটাই কি আমাদের ম্যান্ডেটের মধ্যে ছিল? অথবা কোনোটাই কি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে? আর তিনি ক্ষমতায় আছেন খুব বেশি হলে ফেব্রুয়ারিতে ইলেকশন হলে, ধরেন ফেব্রুয়ারি পর্যন্ত 5 মাস। 25 বছরের চুক্তি কেমন করে তিনি করেন যার ক্ষমতার মেয়াদ এখন 5 মাস? এই প্রশ্নগুলো কি উঠবে না? ফলে এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠতে পারে যে এই ক্ষমতাটা কি জনগণকে ক্ষমতাহীন করে দেওয়ার জন্য? এই ক্ষমতাটা আমাদের দরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাটা দরকার ছিল গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে শক্তিশালী করা। কিন্তু আমরা দেখলাম সন্দেহ বাড়লো, অবিশ্বাস বাড়লো, কোন্দল বাড়লো, এবং দুর্নীতি সেটা কমলো না, বরঞ্চ দেশের সম্পদের উপর আলাপ আসছে, এবং সেখান থেকে সেফ এক্সিটের। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আবার বিরতির সময় হচ্ছে। দর্শক, সেফ এক্সিট নিয়ে একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করলাম। আসলে জনাব হারুনুর রশিদ বলছেন যে সেফ এক্সিট আসলে অহেতুক আলোচনা, কিন্তু সেটির কিছু যৌক্তিকতা কথা তুলে ধরেছেন রাজিকুজ্জামান রতন। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই। শেষ পর্যায়ে হচ্ছে খসড়া তালিকা, চূড়ান্ত প্রার্থী নির্ধারণে একটু সময় নেবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এমনটি জানিয়েছেন গণমাধ্যমকে, এবং আরও কয়েকজন স্থায়ী কমিটির সদস্যও কথা বলেছেন। জামায়াত প্রচারণা চালাচ্ছে, আগেরবার আপনি বলেছেন। এছাড়া জামায়াত 300 আসনে প্রার্থী দিয়েছে, ইসলামী আন্দোলন প্রার্থী দিয়েছে, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস তারাও অনেক আসনে প্রার্থী দিয়েছে। এনসিপির প্রার্থী দেওয়ার খবর এখন আমাদের কাছে নেই। বিএনপি প্রার্থী চূড়ান্ত করছে। আপনি কোনো সিগন্যাল পেয়েছেন কিনা এখন পর্যন্ত? না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার বিএনপি তো অতীতে যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সবসময় আপনার যখন জাতীয় তফসিল ঘোষণা হয়েছে তখন আপনার দলের পক্ষ থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে ফর্ম বিতরণ হয়েছে, তারপরে আপনার ইন্টারভিউ ফেস করতে হয়েছে, ইন্টারভিউ ফেস করার পরে তারপরে আপনার নমিনেশন জমা দেওয়ার পূর্বে আপনার প্রার্থী ডিক্লারেশন এসেছে। কিন্তু এবারের সময়টা একটা প্রেক্ষাপটটা ভিন্ন, যেহেতু
আপনার যাদের সাথে আমাদের বিগত সময়ে প্রতিদ্বন্দ্বিতা তারা অনুপস্থিত, এবং এখানে অন্যান্য জোটে যারা ছিল তারা এখন আপনাদের যারা আপনার অন্যান্য সময় যে নির্বাচনগুলো হয়েছে, এবারে নির্বাচনটা একটু কমপ্লিটলি ডিফারেন্ট, যে কারণে আপনার আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে মাঠ জরিপ করে ভেবে চিনতে আপনার আর বিএনপির মতো একটা বড় দলে হয় কি এক একটা সিটে 10 জন 12 জন করে প্রার্থী থাকে। এখনো বিভিন্ন এলাকায় মনোনয়ন প্রত্যাশী আপনার একাধিক ব্যক্তি ঘুরছে, সভা সমাবেশ করছে, প্রচারণা চালাচ্ছে। আপনার আসনেও আছে এমন সব জায়গাতেই আছে এরকম, সব জায়গাতেই এরকম আছে আপনার। তবে এখানে আপনার হয়েছে কি যে এটা বিএনপিকে এই জন্য খুব ধৈর্যের সাথে অগ্রসর হতে হচ্ছে। এটা যত দ্রুত হচ্ছে, এটা বিএনপির মধ্যে থেকে একটা সিদ্ধান্ত আছে যে অন্তত পক্ষে কিছু সিট যারা সম্ভাব্য প্রার্থী হিসাবে করবে, এগুলা যেন একটা তাদেরকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়। তো সুতরাং এই ক্ষেত্রে আপনার খুব চিন্তা ভাবনা করে অগ্রসর হচ্ছে যে এই ক্ষেত্রে আবার প্রতিক্রিয়া কি হয় না হয় কোন জায়গাতে, যে কারণে আমার মনে হয় খুব দ্রুত আপনার এই ব্যাপারে বিএনপি একটা সিদ্ধান্তে পৌঁছবে, এবং আমি আশা করি যে নির্বাচনে বিএনপির কি অবস্থান, এটা তো আমাদের মনে হয় দেশবাসী সবার একটা পারসেপশনই তৈরি আছে, যে কারণে এত আপনার প্রশ্ন আসছে, এত দর কষাকষি হচ্ছে। কারণ বিগত নির্বাচনগুলোতে তো বিএনপির সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এখন তো প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দল নাই বাস্তব। তো সুতরাং এটা তো স্বাভাবিক হিসাব, এবং জনগণের কাছে যে প্রত্যাশা বিএনপির কাছে যে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে দেশের সুশাসন, আইনের শাসন, বা বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অতীতে অভিযোগগুলো ছিল সেই জায়গাগুলো থেকে বিশেষ করে দুর্নীতির ব্যাপারে বিএনপিকে স্পষ্ট একটা অবস্থান ডিক্লেয়ার করা, চাঁদাবাজি নিয়ে একটা ব্যাপক প্রচার অপপ্রচার যাই হোক না কেন আছে, এসব ব্যাপারে বিএনপির জায়গা থেকে নির্বাচনী ইস্তাহারের সুস্পষ্ট ঘোষণা থাকা, এই অনেকগুলো বিষয় আছে। এখনকার সমসাময়িক রাজনীতি, আগেকার যুগে তো ডিজিটাল আমাদের হাতে এই প্রযুক্তি ছিল না, 20 বছর আগে এই প্রযুক্তি ছিল না, এখন তো মানুষের হাতে হাতে এই প্রযুক্তি। সুতরাং আপনাকে বর্তমান যুগোপযোগী প্রযুক্তির সঙ্গে রাজনীতির সঙ্গে সবকিছুকে আপনাকে মানে অ্যাডজাস্ট করা লাগবে। আপনি তো অনেকবার এমপি হয়েছেন, আপনারটা তো সিগন্যাল পেয়ে যাবেন এই মাসে আশা করছেন নাকি? এই মাসে আমরা তো মাঠেই আছি, আমরা কাজ করছি। সুতরাং দল বিবেচনা করবে কি যে কাকে প্রার্থী দিলে সে জয়ী হবে। সুতরাং আমি যদি ওখানে প্রার্থী হয়ে বিজয় হয় তাহলে স্বাভাবিক কারণে আমাকে ঘোষণা দিবে। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে জনাব রাজিকুজ্জামান রতন। এই যে প্রার্থী চূড়ান্ত করা, জোট চূড়ান্ত করা, মানে আপনি বলছিলেন যে মানুষ এখনো একটু জিজ্ঞেস করে নির্বাচন হবে কি, সেগুলো আস্তে আস্তে মানে সমাধান হয়ে যাচ্ছে কি আপনার মনে হয়? এখন নির্বাচনের বিকল্প কিছু নাই। জি, নির্বাচন যদি না হয় তাহলে দেশের যে অস্থিতিশীল অবস্থা, এটা সমাধান করার পথ কি? মানুষের মধ্যে যে বলবো যে অপ্রাপ্তির যন্ত্রণা, সেখান থেকে সেটা যদি বিক্ষোভের রূপ নেয়, সেটা থামানোর উপায় কি? আজকেও দেখুন শিক্ষকরা কালকে আউটসোর্সিং এর আন্দোলনে আছে, হ্যাঁ, সরকারি শিক্ষক কর্মবিরতি যাচ্ছে। এগুলো সব কিছুর মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি সরকারকে ডিস্টেবিলাইজ করা? তা না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের দাবিটা তুলে ধরা। কিন্তু সরকার যখন দাবিটা তুলে ধরে, সরকার বলতে আমি তো তোমাদের কিছু করতে পারবো না। তাহলে সরকার কিছু করতে পারে, তখন যদি দেখে সরকার $200 কোটি খরচ করে বিমান কিনতে পারে, সরকার চট্টগ্রাম বন্দর নিয়ে ডিসিশন নিতে পারে, যেটা সরকার সিদ্ধান্ত নিতে পারে না, এই যে তার প্রবলেমে পড়ে যাচ্ছে, এইটাকে হাত থেকে যদি তাকে বাঁচতে হয়, খুব দ্রুত একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাটাই হচ্ছে সবচেয়ে সম্মানজনক এবং সবচেয়ে সেফেস্ট ওয়ে। অনেক ধন্যবাদ দুজনকে, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আজকের গণতন্ত্র এখানে শেষ করবো। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথির সঙ্গে নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।